মোদি হাসিনার থাবায় বিধ্বস্ত চামড়া শিল্প উদ্ধারের চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের দেশের চামড়া শিল্পের বর্তমানে কি অবস্থা এটা কম বেশি প্রায় আমাদের সকলেরই জানা। একটা সময় যেখানে অনেক উচ্চ মূল্যে চামড়া বিক্রি হতো, সেখানে এখন চামড়ার মূল্য প্রায় নাই বললেই চলে। এখন এমন একটা পরিস্থিতি থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপ্রাণ চেষ্টা করছেন যেন এই পরিস্থিতিটা কেটে যায়, চামড়া শিল্পের যে সুদিন সে সুদিন যেন আবার ফিরে আসে। এখন কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ভঙ্গুর দশা থেকে, এই পরিস্থিতি থেকে উদ্ধারের চেষ্টা করছেন, এই ব্যাপারে পরে আলোচনা করব ভিডিওর শেষের দিকে। কিন্তু তার আগে মোদি হাসিনার থাবার কারণেই এই শিল্পের এই ভঙ্গুর দশা হয়েছে, এই বিষয়টি আগে খোলামেলা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমরা যারা কম বেশ এই বৈশ্বিক রাজনীতি নিয়ে খবরাখবর রাখার চেষ্টা করি তারা অনেকেই ভালো করেই জানি যে 2014 সালের প্রায় আমি যদি ভুল না করি 26 মেতে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। অর্থাৎ 2014 সালের মাঝামাঝি সময় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন। ঠিক 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে যে কুরবানির ঈদটা এসেছিল সেটি এসেছিল অক্টোবর মাসের সম্ভবত 6 তারিখের দিকে। এই বছর থেকেই মূলত চামড়া শিল্পের যে অধপতন, সে অধপতন শুরু হয়। তার ঠিক আগের বছর অর্থাৎ 2013 সালে, সেই 2013 সালে চামড়া শিল্পের খবরাখবর দিকে আমরা যদি তাকাই তাহলে প্রতি বর্গফুট চামড়া, গরুর চামড়া 85 থেকে 90 টাকা বিক্রি হয়েছে। অর্থাৎ একটি ছোট সাইজের গরু চামড়ার দাম 1400 থেকে 1800 টাকা, আর মাঝারি থেকে বড় সাইজের গরুর চামড়ার দাম হয়েছিল 1800 থেকে প্রায় 2500 টাকার কাছাকাছি। এটি হচ্ছে 2013 সালের চামড়ার মূল্য, নির্ধারিত ধার্যকৃত মূল্য। আর ঠিক তার এক বছর পরে অর্থাৎ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার ঠিক 5 মাস পরে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন মে মাসে, আর অক্টোবর মাসে যেই কোরবানিটি হয়েছিল 2014 সালে, সেটিতে অনেকটা আকস্মিকভাবে চামড়ার মূল্য কমে, যেটা বর্গফুট ছিল 85 থেকে 90 টাকা, সেই চামড়ার মূল্যটি কমে এসে প্রায় 70 থেকে 75 টাকায় চলে আসে। অর্থাৎ বর্গফুট প্রতি প্রায় 15 থেকে 20 টাকা করে আকস্মিকভাবে কমে আসে। এরপর থেকেই মূলত এই বাংলাদেশের চামড়া শিল্পের ক্রমাগতভাবে ধস নামতে শুরু করে। এখন 2013 সাল কিংবা 14 সালের পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই, অর্থাৎ এই ট্যানারি শিল্প অর্থাৎ যেটা চামড়া শিল্প বলি, এটার পরিস্থিতির দিকে বা এটার যেই অধপতন কিংবা এটার যেই হাল হাকিকত, এটার দিকে যদি তাকাই তাহলে এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি যার কারণে আকস্মিকভাবে একটা বছরের মধ্যে এতটা ব্যবধান হয়ে যাবে চামড়ার দামের মধ্যে। এমন কোনো ঘটনা কিন্তু তখন দেশের মধ্যে ঘটেনি, বা চামড়া শিল্প সংশ্লিষ্ট কোনো এ ধরনের বড় কোনো ঘটনা কিংবা দাম কমে যাওয়ার মতো কোনো ঘটনা কিন্তু ঘটেনি। কিন্তু তারপরেও জনাব নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে আকস্মিকভাবে চামড়ার দামটা কমে আসে। এরপরে আমরা যতটুকু কম বেশ আমরা যারা জানি কম বেশ, যে চামড়া শিল্পনগরী ছিল, অর্থাৎ ট্যানারি শিল্পনগরী ছিল পুরান ঢাকার হাজারীবাগের দিকে। সেখান থেকে 2017 সালে স্থানান্তরিত করে এই ট্যানারি শিল্পনগরী করা হয় সাভারের হেমায়েতপুরে। তখন তৎকালীন সরকার অনেক কথাবার্তায় বলেছিলেন যে এই চামড়া ট্যানারি শিল্পের ব্যবহৃত যেই কেমিক্যাল গুলো রয়েছে, অর্থাৎ যে বর্জ্যগুলো, সেগুলোর কারণে বুড়িগঙ্গা নদী দূষণ হচ্ছে, পানি দূষিত হচ্ছে, যার কারণে জীবজন্তু সহকারে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য হাজারীবাগে কোনোভাবে এই ট্যানারি শিল্পনগরী রাখা সম্ভব না, এটাকে স্থানান্তর করে অন্য জায়গায় নেওয়া যায়। কোথায় নেওয়া যায় এরকম অনেক জল্পনা কল্পনা কিংবা অনেক যাচাই বাছাই করার পরে সাভারের হেমায়েতপুর এটাকে স্থানান্তরিত করা হয়। যেই ক্ষতির কারণগুলো উল্লেখ করে তখন হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত করা হয়, এর কোনো একটার প্রতিকার এখনো পর্যন্ত হয়নি। তাহলে স্থানান্তরিত করে কি লাভ হলো? নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই ক্রমশ বাংলাদেশের যেই চামড়া শিল্প, এই শিল্পের মূলত যেই ভাগ্যাঘাস, সে ভাগ্যাঘাসে কাল বৈশাখী ঝড়ের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস নামতে শুরু করে। তখন থেকে একটা গোষ্ঠী চামড়া শিল্পের মধ্যে থাকা যে অসঙ্গতিগুলো, সেগুলো কেমন যেন কাকতালীয়ভাবে জাতির সামনে তুলে ধরতে শুরু করে। বিদেশিদেরকে এই শিল্পের, বাংলাদেশ শিল্পের যেই ভিতরগত কিছু অসঙ্গতি, সেগুলো নিয়ে অবগতি করতে শুরু করে। যেমন আমাদের পর্যাপ্ত যেই বর্জ্য নিষ্কাশনের যেই পরিশোধন
ব্যবস্থা সেটা কিন্তু আমাদের নেই, অর্থাৎ সিইটি প্ল্যান আমাদের নেই। সিইটি প্ল্যান বলতে বোঝায় কমন অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, অর্থাৎ সাধারণ বর্জ্য পরিশোধন একটা পদ্ধতি, যেখানে এই পদ্ধতির মাধ্যমে অর্থাৎ এই যন্ত্রাংশগুলো অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে এই সমস্ত ট্যানারিতে ব্যবহৃত যে ক্ষতিকর কেমিক্যালগুলো রয়েছে, যে বর্জ্যগুলো থাকে, সেগুলোকে পরিশোধন করা হয়, যেন কোনোভাবে সেগুলোর কারণে পরিবেশের কোনো ক্ষতি না হতে পারে, পরিবেশ দূষণ যাতে না হতে পারে, এটাকে ব্যবস্থা। এটা কিন্তু তখনও বাংলাদেশে পর্যাপ্ত আকারে ছিল না, এখনো নেই। এখন এই বিষয়টা যদি না থাকে, অর্থাৎ বর্জ্য নিষ্কাশনের বর্জ্য পরিশোধনের যত পর্যাপ্ত ব্যবস্থা যদি না থাকে, তাহলে এখানে এলজিডব্লিউ সার্টিফিকেট পাওয়া যায় না। এলজিডব্লিউ সার্টিফিকেট হচ্ছে লেদার গুড ওয়ার্কার সার্টিফিকেট, অর্থাৎ এই যে চামড়ার যেই পণ্যগুলো এখানে উৎপাদন করা হচ্ছে, এগুলোর যেই কারিগর কিংবা শিল্পের যেই গুণগত মান, সেগুলো যাচাই বাছাই করার একটা দলিল, একটা সার্টিফিকেট, যেটা সরকার কর্তৃক দেওয়া হয়। এখন যখন আপনার এই বর্জ্য নিষ্কাশনের পরিশোধনের এই পদ্ধতি, যে ব্যবস্থাপনা, এটা না থাকবে, তখন আপনি সেই এলজিডব্লিউ সার্টিফিকেটটি পাবেন না। যখন এই এলজিডব্লিউ সার্টিফিকেট আপনি পাবেন না, তখন আপনার যে পণ্যটা উৎপাদনকৃত যেই চামড়াগুলো রয়েছে, এগুলো গুণগত মান যতটুকু হওয়া দরকার ততটুকু যারা বায়ার আছে বিদেশি, তাদের কাছে প্রমাণিত হবে না, যার কারণে তারা কিন্তু আপনার পণ্যটি নিতে আগ্রহী হবে না। 2014 সালের পরে এই যে সমস্ত অসঙ্গতিগুলো রয়েছে, এগুলোই একটা শ্রেণী জাতির সামনে তুলে ধরতে শুরু করে এবং বিদেশিদের সামনে তুলে ধরতে শুরু করে, যার কারণে বাংলাদেশের এই চামড়ার প্রতি বিদেশি বায়ারদের আগ্রহ অনেকটা কমে আসে। ফলে রপ্তানি একটা শূন্যতা দেখা দিতে শুরু করে, অর্থাৎ রপ্তানি হ্রাস পেতে শুরু করে, যার ফলে খুব স্বাভাবিকভাবেই চামড়ার যে মূল্য, এটা ক্রমশ কমতে থাকে। 2013 সালে যেখানে পার বর্গ ফুট 85 থেকে 90 টাকা ছিল, 2014-তে সেটা প্রায় বর্গ ফুট প্রতি 20 টাকা করে কমে আসে। 2017-তে যখন হাজারীবাগ থেকে সাভারে এটা ট্রান্সফার করা হয়, তখন সেটি কমে এসে দাঁড়ায় 50 থেকে 55 টাকা বর্গ ফুটে। কতটা ব্যবধান! যাই হোক, এই বিষয়গুলো যাতে না হয়, এই জন্য সরকার, ধরে নিলাম তখন এগুলো শুনতে খুব ভালোই শোনা যেত, যে এই সমস্ত বিষয়গুলোকে যাতে আমরা আমাদের চামড়াগুলোর মান আরো বাড়ে, এই ধরনের বিভিন্ন রকমের কথাবার্তা বলে হাজারীবাগ থেকে সাভারে এগুলো স্থানান্তর করা হয়। সরকার ঋণও দিয়েছিল, সেখানে প্রায় 158টি কোম্পানিকে সরকার জায়গা বরাদ্দ করেছে, সব কোম্পানিগুলো এখানে স্থানান্তরিত করা হয়েছে, তাদের অনেককে ঋণও দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক হলো 2017 থেকে 2024-25 পর্যন্ত কোনোভাবে সেখানে এই যে সিইটি প্ল্যান, এগুলো কিন্তু তখনও করা হয়নি, এখনো পর্যন্ত এগুলো সেখানে করা হয়নি। ফলে আমাদের এই ট্যানারি শিল্পের যেই অসঙ্গতিগুলো, সেগুলো কিন্তু কোনোভাবেই নিরসন করা সম্ভব হয়নি। তাহলে হাজারীবাগ থেকে এখানে স্থানান্তর করার কি অর্থ হতে পারে? কোন অর্থ আছে কি? সোজা সাপটা উত্তর হচ্ছে নেই। তাহলে কেন এত ঢাকঢোল পিটিয়ে এই স্থানান্তরিত পরিকল্পনা? কাকে খুশি করার জন্য? কার স্বার্থ উদ্ধার করার জন্য? এতে করে কি এই শিল্পটার ন্যূনতম কোনো উপকার হয়েছে? হয়নি। তাহলে কেন এগুলো করা হচ্ছে? আর এমন কোনো আকস্মিক ঘটনা যেহেতু ঘটেনি, তাহলে কেন আকস্মিকভাবে এই চামড়ার দাম ক্রমশ কমতে থাকলো? যে ট্যানারি শিল্প, যে চামড়া শিল্প আমাদের দেশের গার্মেন্ট শিল্পের পরে সবচাইতে উদীয়মান শিল্প ছিল, সেই শিল্পের অবস্থা কিভাবে এই 7-8 বছরের মধ্যে একেবারে তলানিতে গিয়ে ঠেকলো? এর কোনো উত্তর আছে কি? আর কেনই বা জনাব নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই এই অধঃপতনগুলো শুরু হলো? তাহলে সবগুলো প্রশ্নের মাথা যদি একত্র করা হয়, তাহলে এই উত্তরে কি পৌঁছানো যায় না যে জনাব নরেন্দ্র মোদী এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরা মিলেই এই যে একটা বিষয় এগুলো তৈরি করেছে, এই সংকটটা তাদের হাতের তৈরি করা সংকট। এরপর এখন প্রশ্ন উঠতে পারে যে এই সংকটগুলো তারা কেন তৈরি করলো? এর কারণ একেবারে সহজ, কয়েকটা কারণ হতে পারে। একটা কমন কারণ যেটা, যে বাংলাদেশের সাথে ভারত যৌথভাবে যে শিল্পগুলো একসাথে এগিয়ে যাচ্ছে, সেগুলো ভারত প্রায় অনেকদিন যাবতই সেই শিল্পগুলোর উপর আঘাত এনে বাংলাদেশকে নিচের দিকে নামিয়ে তারা উপরে ওঠার যে চেষ্টা, তারা সেটা করে। গার্মেন্ট শিল্পের উপর অনেক আঘাত এসছে, কিন্তু তারপর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে গার্মেন্ট শিল্প কিন্তু এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, চক্রান্ত করার মাধ্যমে এই যে আমাদের ট্যানারি শিল্প অর্থাৎ চামড়া শিল্প,
এটিকে কিন্তু ভারত একেবারেই তলানিতে নিয়ে ঠেকাতে সক্ষম হয়েছে। এখানে তাদের আরেকটা স্বার্থ কাজ করে, অর্থাৎ এটা আমি বলবো যে হিন্দুত্ববাদী যেই সরকার, নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার, এদেরই একটা কুটো একটা কৌশল এবং এদেরই একটা হীন স্বার্থ চরিতার্থ করারই একটা মতো একটা বিষয় হচ্ছে যে তারা ইসলামপন্থীদেরকে দমানোর জন্য এই বিষয়টি, এই যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এটি করে থাকতে পারে। কারণ আমরা সকলেই জানি যে এই আমাদের এই চামড়ার দ্বারা বাংলাদেশের যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে এগুলো কতটা ব্যাকআপ পায়। যখন চামড়ার দাম প্রায় 2000 থেকে 2500 টাকা পার পিস চামড়ার দাম ছিল, তখন এমনও মাদ্রাসাগুলো ছিল যারা তাদের বছরের প্রায় অধিকাংশ সময়ের তাদের যে এতিম বাচ্চারা রয়েছে কিংবা তাদের এই যে খরচপাতি এগুলো চালানোর যোগান সেখান থেকে চলে আসতো। কিন্তু এই যে চামড়া সিন্ডিকেটটার পরে এখন এমন অবস্থা শুরু হয়েছে যে এখান থেকে অনেক চামড়া আগের চাইতেও বেশি চামড়া উত্তোলনের পরও সেখান থেকে তারা কিন্তু প্রপার যে একটা ফায়দা সেটা কিন্তু তারা পাচ্ছে না। এই কারণেও এই বিষয়টি করা হয়ে থাকতে পারে বলে অনেকে ধারণা করেন। তবে সে যাই হোক, যে কারণেই হোক, এই যেই সিন্ডিকেটটা এটার পিছনে যে জনাব নরেন্দ্র মোদী, তার সরকার এবং বিগত আওয়ামী সরকারের হাত আছে, এটি অনেকে অত্যন্ত দায়িত্বহীনভাবে বলার চেষ্টা করে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে বাংলাদেশে প্রায় অনেক বিষয়েই তিনি সংস্কারমূলক কর্মকাণ্ডে হাত দিয়েছেন। এর মধ্যে যেহেতু বর্তমান সময়ে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেই হিসাবে এটিকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে উনি চেষ্টা করছেন। প্রায় কয়েক হাজার টন লবণ, কাঁচা লবণ বাংলাদেশের মাদ্রাসা এতিমখানাগুলোকে সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে। কাঁচা চামড়াগুলোকে এই লবণজাত করে মাদ্রাসার পক্ষ থেকে রাখতে দেওয়া হয়েছে এবং এটিও বলা হয়েছে কেউ যদি 600 চামড়াকে লবণজাত করতে পারে তাহলে 1 টন চাল সরকারের পক্ষ থেকে সেই মাদ্রাসায় কিংবা সেই প্রতিষ্ঠানকে দেওয়া হবে। সেই হিসাবে প্রতিষ্ঠানগুলো লবণজাত করে এখন চামড়া রেখে দিয়েছে। এই কাঁচা চামড়া বাহিরে কিভাবে রপ্তানি করা যায় এই ব্যাপারে সরকার চেষ্টা করছে। আর চামড়ার দামও গত বছরের তুলনায় লবণজাত করে প্রক্রিয়াজাত করার কারণে প্রায় 500 টাকার উপর করে বেড়ে যাচ্ছে। অর্থাৎ একটা চামড়ার দাম ঢাকা মহানগরীর ভিতরে 1300 থেকে 1400 টাকা, বাইরে আরো 100 টাকা কম করে বিক্রি হওয়ার কথা বলা হচ্ছে এবং মনে হচ্ছে যে গত বছরগুলোর তুলনায় এই বছরের সংকটটা অনেকটাই কেটে উঠবে। এতে করে বাংলাদেশের যেই ইসলামপন্থী যারা রয়েছে, ধর্মপ্রাণ মুসল্লিরা যারা রয়েছে, এদের মধ্যেও এই বর্তমান সরকারের এই উদ্যোগের কারণে তাদের প্রতি অনেকটাই যেই একটা সিম্প্যাথি সেটি কাজ করবে এবং সরকার ইসলামপন্থীদের একটা সমর্থন নেওয়ার চেষ্টা এর মাধ্যমে করে থাকতে পারে। সর্বোপরি ইসলামপন্থীদের সমর্থন নেওয়া না নেওয়া তার চাইতেও বড় কথা হচ্ছে এই শিল্পটা যদি শক্তিশালী হয় তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবে আমাদের দেশ। কারণ এই শিল্পটি হচ্ছে আমাদের দেশের মধ্যে একটা সম্ভাবনাময় শিল্প। সুতরাং এই দেশের নাগরিক হিসেবে কখনো আমরা চাইবো না কেউ যে এই শিল্পটি একেবারেই ধূলিসাৎ হয়ে যায়, বরং আমরা চাইবো যে এই শিল্পটি যেন তার আগের যেই যৌবন, যে তার যে গৌরব, তার যে জৌলস সেগুলো ফিরে পায় এবং এর দ্বারা আমাদের দেশের যে যতটুকু উপকৃত হওয়া দরকার তার চাইতে বেশি যেন আমাদের দেশ উপকৃত হতে পারে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, এটি আমাদের আশা থাকবে। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করেন এবং দেশের জন্য সর্বোপরি সকল ধরনের ভালো কাজ করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।